বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলবো বাংলাদেশের শিক্ষা নিয়ে এবং শিক্ষার হালচাল। এটি নিয়ে যথেষ্ট পরিমাণে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, বহু বছর ধরে এগুলোর ব্যবচ্ছেদ করবার আমরা চেষ্টা করছি, কিন্তু অনেকেই মনে করেন যে একেবারে প্রাথমিক স্তর থেকে কলেজ লেভেলেও পরিবর্তনের তেমন কোনো চিহ্ন পরিলক্ষিত হচ্ছে না। শিক্ষার মান বাংলাদেশে ক্রমাগত নিম্নগামী, একথা সবাই বলছেন। হয়তো সংখ্যার বিচারে পরিসরটা বিস্তৃত হয়েছে। অন্যদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রেও নানা রকমের সংকটের একটা বড় জায়গা যেটা দেখা যায় যে একটা সময় আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে, মেডিকেল কলেজে পড়তে আশপাশে বিভিন্ন দেশ থেকে প্রচুর শিক্ষার্থী আসতেন, এখনও আসেন না যে তা নয়, কিন্তু সংখ্যার বিচারে বা আনুপাতিক হারে বিবেচনা করলে দেখা যায় যে ওই সব দেশই এখন আমাদের ছেলেমেয়েরা পড়তে যায়। বিশ্বের নানা ধরনের র্যাঙ্কিং হয় বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার মান নিয়ে, সেগুলো নানান বিবেচনা থেকে হয়। সেখানেও দেখা যায় যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন ঠিক এশিয়ার মানেও পৌঁছতে পারছে না। এশিয়ার কয়েকশো ইউনিভার্সিটির মধ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়া যায় না। বিশ্বের মানচিত্রে তো খুঁজে পাওয়াই দুরূহ ব্যাপার। কেন এমনটা হচ্ছে সেটাও একটা আলোচনার দাবি রাখে। গবেষণা নিয়ে প্রচুর কথাবার্তা হয়। আমরা শুনেছি এর আগে সরকার গবেষণার জন্য অর্থ বরাদ্দ করছেন বাজেটে, কিন্তু সেই অর্থে গবেষণা কোথায়? বা গবেষণা যদি হয় তাহলে ইউনিভার্সিটিগুলোর মান এত নিচে নামবে কেন? এইসব নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। আমার ডানে রয়েছেন বিএসবি ক্যামরিয়ান গ্রুপের চেয়ারম্যান এম কে বাশার, যিনি একেবারে প্রাথমিক থেকে আমি কলেজ লেভেলের কথা বলছিলাম সেই শিক্ষার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। উচ্চশিক্ষার কথা বলা যেতে পারে, কারণ তাদের প্রতিষ্ঠানের সূত্র ধরেই প্রচুর শিক্ষার্থী পৃথিবীর বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে চান এবং নানা শিক্ষা প্রতিষ্ঠানে যান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর মোহাম্মদ মশিউর রহমান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই সামগ্রিকভাবে। আপনি এখন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দেশের প্রায় সকল কলেজে আপনার নিয়ন্ত্রণাধীন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল ধরে শিক্ষকতা করছেন। সব মিলে বাংলাদেশের শিক্ষা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনার যে প্রারম্ভিক বক্তব্য সেখানেই শিক্ষা ব্যবস্থার কিছু দুর্বল দিক যেমন আপনি উল্লেখ করেছেন এবং কতগুলো বাস্তব বিষয় আপনার সূচনা বক্তব্যে চলে এসছে। আসলে এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থার প্রত্যাশিত ক্ষেত্রটি সেখানে পৌঁছানোর একটা প্রচেষ্টায় আমরা আছি। কোনো জায়গায় দুর্বলতা এখনও রয়ে গেছে। যেমনটি আপনি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের কথা যেটি বলেছেন, শুরুতে আমি যদি সেখানে বলি যে র্যাঙ্কিংয়ে যে বিশ্ববিদ্যালয়গুলো আসে সেই বিশ্ববিদ্যালয়ের ধরনটাই হলো সেটি শুধুমাত্র টিচিংয়ের ইউনিভার্সিটি না, সেটি টিচিং অ্যান্ড রিসার্চ এই দুটোকে একসঙ্গে করে ওর স্ট্রাকচারটা তৈরি হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কতগুলো একেবারেই নতুন যেগুলো হয়েছে, বিজ্ঞান প্রযুক্তি, আমাদের গবেষণা হচ্ছে না সেটি না। আমি যদি বলি যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় বেশ ভালো করছে, আমাদের বুয়েট এবং প্রযুক্তির অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো তারও এক ধরনের, এমনকি যেমন খুলনা বিশ্ববিদ্যালয় আমি যদি উদাহরণ হিসেবে বলি, আমাদের সেখানকার বহু শিক্ষার্থী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ভালো করছে। বুয়েটের শিক্ষার্থী আপনারা জানেন যে দুটো বিষয় আসলে, একটা হচ্ছে যে যেই স্ট্রাকচারে এখন চলছে তার যে মেধাবীরা তাদেরকে না ধরতে পারার একটা ব্যর্থতা আমাদের আছে। অর্থাৎ তাদের জন্য কর্মের যে ক্ষেত্রটি তৈরি হওয়া উচিত, বুয়েট থেকে যে পাশ করেছে এমনকি মেডিকেলে যারা খুব ভালো করছে তাদেরকে ধরে রাখার ক্ষেত্র আমরা এই গ্র্যাজুয়েটগুলো তৈরি করছি, কিন্তু কৃষি থেকে শিল্পে উত্তরণের যে সমাজ, সেই সমাজে শিল্প, কলকারখানা এবং শিল্পের যে বিকাশের ক্ষেত্রগুলোতে যেই সব জায়গায় লোকগুলো তৈরি হবে এবং বসবে, সেই জেনারেশনটা পাশ করেই যে বাইরে চলে যাচ্ছে, এখানে কিন্তু একটা বড় শূন্যতায় আমরা পড়ছি যে আমাদের মেধাবীদের একটি বড় অংশ এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়েও বাইরে চলে যাচ্ছে। এটি একটি শঙ্কার বিষয়। আবার প্রতিযোগিতামূলক বাজারে দেখুন যে ঢাকার একটি মেডিকেল পর্যন্ত একটা প্রাইভেট হসপিটাল পর্যন্ত তার নার্স দেশের বাইরে থেকে আনছে, কারণ সে একটা স্কিলড নার্স চাইবে এবং একজন ব্যবসায়ী বা মালিক তার দৃষ্টিভঙ্গি ওটি হওয়ার কথা। কেননা
আমার দেশেরও তো অনেক মানুষ বাইরে যাচ্ছে, সেই যুক্তিতে যদি বলি গ্লোবাল ওয়ার্ল্ডে যার যেখানে স্কিল আছে সে সেখানে আসবে। আমার কম স্কিল লোকটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আবার একটা স্কিল লোক এসে আমার এখানে হাই স্যালারি নিচ্ছে। এই জায়গাটা তৈরি হয়েছে একটা অসম যে আমাদের বর্তমান কাঠামো, সেই কাঠামোর মধ্যে। এখন ওর সঙ্গে শিক্ষার সংযুক্তিটা কোথায়? আমাদের মেধাবী সন্তান নাই সেটি বোধহয় বলা ঠিক হবে না। আমাদের প্রচুর সন্তানরা এবং উচ্চশিক্ষায় আগ্রহ, এটি একটা চমৎকার ইতিবাচক দিক যে আমাদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহ আছে। পৃথিবীর অনেক উন্নত দেশের তরুণ প্রজন্মের উচ্চশিক্ষায় আগ্রহ নাই। তার বিশ্ববিদ্যালয়গুলো সারা পৃথিবীর মেধাবীদের নিয়ে চলে, অন্যথায় আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থীর উচ্চশিক্ষায় আগ্রহী, সে 25, 26, 28 বছর পর্যন্ত পড়তে চায়। এখন এর অনেক ব্যাখ্যা থাকতে পারে, তার বিকল্প কম ইত্যাদি ইত্যাদি, কিন্তু পড়ায় আগ্রহ আছে। সে একটা অনার্স কোর্স করতে চায়, একটা মাস্টার্স করতে চায়, এমনকি পিএইচডি করতে চায়, এই আগ্রহটি তার আছে। বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের গবেষণার বিশ্ববিদ্যালয় এবং পাঠদানের বিশ্ববিদ্যালয়, এই দুটোর যে সমন্বয়, সেটি কম বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে। যেগুলো হয়ে উঠেছে তারা কিন্তু ভালো করছে। কৃষি বিশ্ববিদ্যালয় কোনো মতেই বলা যাবে না যে তারা গবেষণায় খারাপ করছে, এবং তার ফলটি একদম প্রায়োগিক। যে কৃষির যে গবেষণার ফলে আমরা যখন 7 কোটি, 7.5 কোটি, 8 কোটি মানুষের ভারে ন্যয্য ছিলাম, তখন মনে হতো যে এরপরে কি বাঙালি খেয়ে পরে থাকতে পারবে। আজকে 16-17 কোটি মানুষের এই যে বাড়তি উৎপাদন, উদ্বৃত্ত উৎপাদনটি পুরো তো এই খাত থেকে হচ্ছে, এবং সেটিতে কৃষি গবেষণার একটা ইতিবাচক প্রভাব অবশ্যই আছে। যেমনটি আপনার এই চ্যানেলের, আপনারাও যে কৃষি নিয়ে যে প্রোগ্রামগুলো করেন, তার একটা ফল তো নিশ্চয়ই আছে। সুতরাং গবেষণার ফল, গণমাধ্যমের ইতিবাচক প্রচার, সৃজনশীল প্রচার, সেটির ফল সমাজ পেয়েছে। ঠিক তেমনি আমরা যে অবকাঠামোগত উন্নয়ন, আপনি যদি বলেন যে পদ্মা সেতু বিশ্বব্যাংক করবে না, মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমরা নিজেদের অর্থায়নে করব, কিন্তু প্রযুক্তিগত সহায়তার বেলায় কিন্তু আমাদের কারিগরি লোকজন, আমাদের এই বুয়েটের লোকজনও প্রচুর হেল্প করেছে। তারা, আমি যতটুকুন জানি, তারা এর সোশ্যাল দিক, এর ফিনান্সিয়াল দিক, এর পুরো স্টাডি, এর প্রযুক্তিগত দিকটি দেখে সেখানে কিন্তু তাদের একটা বড় কন্ট্রিবিউশন ছিল। আমাদের হাইরাইজ বিল্ডিংয়ের ইতিহাস কদিনের, সেটা তো এমন না যে সব হাইরাইজ আমাদের বাইরের পরিকল্পনাবিদরা করছে, আমাদের এখানে অনেক ভালো আর্কিটেক্ট তৈরি হচ্ছে। সুতরাং আমি মনে করি একদিকে যেমন বিশ্ববিদ্যালয়গুলো অনেক ভালো প্রোডাক্ট দিতে পারছে, অন্যদিকে শূন্যতাটি যেটি আছে যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আরও গবেষণা ভিত্তিক পাঠদান এবং টিচিং অ্যান্ড রিসার্চ, এই দুটোর কম্বিনেশন যদি করতে পারতো, সেইখানে আমাদের একটা শূন্যতা আছে। আপনি যদি আমার নিজের যেখানে আমি এখন দায়িত্ব পালন করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমি বলবো না যে আমি একদম আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি, কিন্তু কতগুলো পদক্ষেপ নিয়ে এই যে 35 লক্ষ শিক্ষার্থীকে আমরা গত কয়েক বছর ধরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অবশ্য পাঠ্য করে একটা জায়গায় হয়তোবা সেই পাঠদানের আরও অনেক ভালো কারিকুলাম, আরও অনেক ভালো বই থাকতে পারত, কিন্তু সেখানটা কিন্তু তাদের গত 7-8 বছরে এক ধরনের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ বিষয়ে পাঠ, সেটার একটা জায়গায় আমরা কিছুটা পৌঁছতে পেরেছি। এর সঙ্গে অতি সম্প্রতি আমরা আইসিটিকে অবশ্য পাঠ্য করেছি। এখন সমস্যাটা কোথায়? যে আইসিটি অবশ্য পাঠ্য করলাম, আমরা সফট স্কিলকে সামনে নিয়ে আসলাম, কিন্তু আমি যখন আইসিটি ক্লাসে পড়াতে যাব তখন দেখি যে আইসিটি সরকারি কলেজগুলোতে শিক্ষক কম, এবং বেসরকারি কলেজে যারা আছে তাদের সবাইকে দিয়ে আইসিটি পড়ানো সম্ভব হবে না। ঠিক এই মুহূর্তে আমরা 2024 সালে আমরা আশা করছি প্রায় 5000 শিক্ষককে আইসিটিতে আমরা ট্রেনিং, এটা চলছে, ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা প্যাডাগজিতেও এরকম প্রায় 5000 শিক্ষক, 10,000 শিক্ষককে আমরা এই মুহূর্তে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি। কোনোটা ব্লেন্ডেড, কোনোটা একেবারে শুধু অনলাইন, এবং কোনোটা ফেস টু ফেস। এখন এইভাবে করে শিক্ষক প্রশিক্ষণ, এটি একদম কিন্তু নতুন প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে আমি যখন আগামী 1 বছরের মধ্যে 5000 শিক্ষককে তৈরি করতে পারবো, আমি আশা করছি 2257টি কলেজে এই 5000 শিক্ষক যদি আইসিটি পাঠদান করায়, তাহলে এক ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু আমি আবারও বলবো, যেই পরিমাণের আইসিটির ভালো শিক্ষক ক্লাসরুমে পাঠানো দরকার, সেইটার জন্য আমার এখনই সর্বাত্মক প্রস্তুতি নেই। কিন্তু ওই প্রচেষ্টাটা চালিয়ে যেতে, একসময় যেমন মনে হতো যে ডিজিটাল বাংলাদেশ একটা পলিটিক্যাল স্লোগান, বাট রিয়েলিটি দেখেছে একদম গ্রামগঞ্জে পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে একটা প্রভাব পড়েছে। স্মার্ট বাংলাদেশেরও শব্দটা মনে হতে পারে এর মধ্যে এটা অনেকটা পলিটিক্যাল টার্ম কিনা, কিন্তু একটা ভিশন যদি তৈরি হয়, একটা ছেলের মধ্যে যদি মানে স্মার্ট শব্দটার প্রভাবও যদি পড়ে, এখন সেই স্মার্টনেসের ডেফিনেশনটা সে যদি বুঝে উঠতে পারে, আমার ধারণা এখন হাইলি ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি,
একটা ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটির ওটাই হয়, ব্যক্তি তার বিকাশের প্রচেষ্টাটা করে, এবং সেটি যদি করতে থাকে, আমার ধারণা ছোট ছোট প্রতিবন্ধকতা অনেক আছে, কিন্তু একটা জায়গায় আমার শঙ্কা, সেটি এই প্রস্তুতির পরে আমি তাদেরকে ধরে রাখতে পারছি কিনা। আমরা তাদেরকে শুধুমাত্র অল্প কিছু আমলা তৈরি, অল্প কিছু সরকারি চাকরি, এর বাইরে যে নতুন নতুন খাত তৈরি হওয়া, বিশেষ করে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা, ভালো এন্টারপ্রেনার হওয়া, ভালো ডেটা অ্যানালিটিক্স করা, ডিজিটাল মার্কেটিংয়ের লোক তৈরি করা, এমনকি যেটি আমাদের এরিয়া না, ন্যাশনাল ইউনিভার্সিটির, আমি তো মনে করি হেলথ সার্ভিসে, মেডিকেল সার্ভিসে অনেক লোক দেশে এবং বিদেশে প্রয়োজন হবে, আছে, এই মুহূর্তেই ডিমান্ড আছে। এমনকি যেই আমরা যেমন 19টি শর্ট কোর্স করেছি, কতগুলো পিজিডি কোর্স করেছি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স, এগুলোতে আমার মনে হয়েছিল যে প্রচুর সাড়া আসবে, কিন্তু আমি দেখছি যে আগ্রহ আছে, কিন্তু ওই ট্রেডিশনাল যে ফরম্যাট ওটার মধ্যেই তারা থাকতে চায়। এখন বেরিয়ে আসবে কখন, যখন সেই ড্রাইভটাকে দেখবে যে না আসলেই সে কিছু শিখছে। আমার একটা বড়, আমার নিজের অবজারভেশন, অনেক ভালো প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন, এবং শিক্ষক হওয়াটা এখন যে প্রক্রিয়া হয় এখানেও একটা স্ট্রাকচারাল চেঞ্জ দরকার। কেননা এটি ওইরকম হওয়া উচিত যে যিনি শিক্ষকতায় আসবেন তার ন্যূনতম একটা শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ বা কোর্স আগে করে, অথবা পেশায় আসার পরে, যেটা আমরা বিসিএস এর অন্যান্য ক্যাডারের যেটা দেখি যে চাকরি পেল, তারপরে কিন্তু কোনো না কোনো একটা প্রশিক্ষণ সে পায়। বাংলাদেশে আনসার ভিডিপি থেকে শুরু করে সেনাবাহিনী বলুন, সব জায়গায় সে মূল প্রফেশনে আসার আগে একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পায়, একটা বুনিয়াদী। শিক্ষকতা সেটি কম, আমরা সেটা শুরু করেছি কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু আমি মনে করি শিক্ষার ক্ষেত্রে এই জায়গাটা খুব জরুরি যে শিক্ষকদের দেশে বিদেশে প্রচুর প্রশিক্ষণের ব্যবস্থা করা, তারা ইকুইপড হলেই আসলে। একে তো একটা বড় প্রবলেম হচ্ছে, যেই জেনারেশন পড়াচ্ছে তারা সিনিয়র, যারা 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 পড়ছে তারা কারেন্ট এবং এই কন্টেম্পোরারি, ওরা কিন্তু আসলে বেশি জানে। এই যে এই দুটো স্কলার এক জায়গায় বসে, পার্থক্যটা শুধু বয়সের এবং অভিজ্ঞতার, যে কারণে ওই নতুনকে জানাতে হলে পুরনোকে আসলে আরো বেশি দক্ষ হয়ে আসতে হয়। এই জায়গাটা একটা ব্রিজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। সো মিস্টার এম কে বাশের, আপনার টেক কি? অনেক ধন্যবাদ। ডক্টর মশিউর রহমান স্যারের কথাগুলো খুব শুনছিলাম, সুন্দরভাবে উনি কথা বলছেন, মানুষ হিসেবে অনেক সুন্দর, এবং উনি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়টিতে উনি কর্মরত আছেন, মূল দায়িত্বে আছেন, কারণ প্রতি বছর সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে, কারণ ওনার অধীনে প্রায় 2287টি, স্যার যেটা বললেন, কলেজ আছে, ডিগ্রি কলেজ আছে সারা বাংলাদেশে। এছাড়া তো বিশ্ববিদ্যালয়গুলো আছে, এবং এই বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে, এই শিক্ষার্থীগুলো মূলত আসছে বাংলাদেশের প্রায় 6500-এর বেশি উচ্চ মাধ্যমিক যে কলেজ আছে সেখান থেকে, আর সেখানে ভর্তি হয় 37,000 মাধ্যমিক স্কুল থেকে পাশ করা শিক্ষার্থীরা। গত 12 তারিখে তাদের ফল প্রকাশিত হয়েছে, এবং এই বছর প্রায় 20,13,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের মধ্য থেকে 1,82,000 স্টুডেন্ট জিপিএ 5 পেয়েছে, 5-এর মধ্যে, হ্যাঁ, এবং টোটাল শিক্ষার্থীর প্রায় 10% শিক্ষার্থী কিন্তু জিপিএ 5 পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কৃতকার্য হয়েছে মাত্র 16,72,000 স্টুডেন্ট, যেখানে প্রায় 3 লাখের বেশি স্টুডেন্ট অকৃতকার্য হয়েছে। আর যারা কৃতকার্য হয়েছে তাদের মধ্যে আমরা যদি বলি যে জিপিএ 1 থেকে 2-এর মধ্যে পেয়েছে, এরকম সংখ্যাটি প্রায় 3.25 লাখ বা 3 লাখের মতো 1 থেকে 2-এর মধ্যে আছে। এবং যদি আমরা বলি যে 3-এর মধ্যে কারা আছে, এরকম সংখ্যাটি কিন্তু প্রায় 6.5 লাখ স্টুডেন্ট এই সংখ্যাটিতে আছে। তাহলে 6 লাখ, 3 লাখ, আর ফেল করেছে 3 লাখ, প্রায় 12 লক্ষ শিক্ষার্থী, 20 লক্ষ শিক্ষার্থীর মধ্যে যারা এখানে জিপিএ 3, 2, 1 বা ফেল করেছে। এখানে কিন্তু আমরা একটা বড় রকম ড্রপ আউট লক্ষ্য করছি, এবং তারা যে ফেল করেছে যত কম নাম্বার পেয়ে পাশ করেছে, তাতেই বোঝা যায় যে আমরা যেটা আপনি হয়তো বুনিয়াদী প্রশিক্ষণের কথা উল্লেখ করেছেন, কর্মক্ষেত্রে যারা যুক্ত হচ্ছে, কিন্তু তারা যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তাদেরও তো এই প্রশিক্ষণটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়েই হবে। তাহলে এখানে বোঝা যায় যে আমাদের প্রশিক্ষণের জায়গাটুকু, যেখানে শিক্ষার যে জায়গাটা, বৃত্তির যে জায়গাটা হবে, এই জায়গাটা আমাদের কিন্তু এখনও সঠিক হয়নি। এবং এখানেও শিক্ষকদের প্রশিক্ষণ খুব বেশি জরুরি। এবং যখন আমরা নতুন নতুন সিলেবাস কারিকুলামগুলো প্রণয়ন করি কিংবা হায়ার করি, আমরা সেই জায়গাটায় আমাদের শিক্ষকদের যে প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত করে গড়ে তোলা, সেই কাজটা কিন্তু আমরা
সময়ের সাথে সাথে করে নেই না, অথবা যখন করা দরকার সেই জায়গাটাই আমরা করছি না। তো যার ফলে উচ্চশিক্ষার যে কোয়ালিটি নিম্নগামী হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে আমাদের ছোট বয়স থেকে শিক্ষার্থীদেরকে প্রপারলি আমরা ডেভেলপ করছি না। এবং খুব সহজেই আপনারা দেখেন যে সকল শিক্ষার্থী 4 এবং 5-এর মধ্যেই পেয়েছে, 4 and above পেয়েছে 5,65,000 স্টুডেন্ট, আর A+ পেয়েছে 1,82,000। তাহলে এই 7.5 লাখ স্টুডেন্ট যারা কিনা মোটামুটি 4 and 5-এর মধ্যে পেয়েছে। এদিকে আসেন, যখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বলছি তখন সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো যেহেতু তাদের অনেক বেশি কলেজ আছে সারা বাংলাদেশে, সেখানে শিক্ষার্থীদেরকে নিতে পারেন। এবং এক্ষেত্রে হয়তো স্যার স্বীকার করবেন যে বাংলাদেশের শিক্ষার্থীরা যদি উচ্চশিক্ষা নিতে চায় তাহলে তাদের কিন্তু ডিগ্রিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো আসনের স্বল্পতা নেই। এবং স্যারের বিশ্ববিদ্যালয়ে যত আসন আছে, আমাদের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যত আসন আছে, যত স্টুডেন্ট ইন্টারমিডিয়েট বা সমমান পাশ করে তার চেয়ে আরও অন্তত 30-40% সিট বেশি আছে। তো সুতরাং ডিগ্রি নেওয়াটা আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য এটা একেবারেই সহজ একটি ব্যাপার। নাম্বার 2, আমাদের দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার খরচ খুবই কম, কারণ এখানে সরকার সাবসিডি দেয়। তো যার ফলে সবাই চেষ্টা করে যে তারা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেবে। কিন্তু উন্নত বিশ্বে আপনি যদি ফিনল্যান্ডে দেখেন, সেখানে ইউনিভার্সিটি যা আছে তার চেয়ে বেশি পলিটেকনিক্যাল আছে। এবং স্টুডেন্টরা যখন পলিটেকনিক্যাল থেকে পাশ করে তখন তাদের জব মার্কেটে খুব সহজে অ্যাক্সেস পেতে পারে, কারণ হায়ার এডুকেশন তো সবার দরকার নেই। হ্যাঁ, হয়তো এখানে যারা ফেল করেছে অথবা যারা কোনো রকম পাশ করেছে, এরকম শিক্ষার্থীরা হয়তো বড় হয়ে প্রতিষ্ঠিত হবে এবং তাদের অধীনে যারা গোল্ডেন A+ পেয়েছে, এরকম শিক্ষার্থীরা ভবিষ্যতে হয়তো কাজ করবে তাদের অধীনে গিয়ে। সো এরকম চেঞ্জ কিন্তু প্রতিনিয়তই আসতে পারে। তবে আমরা মনে করি যে যদি আমরা সত্যি সত্যি উচ্চশিক্ষার ক্ষেত্রে কোয়ালিটিকে নিশ্চিত করতে চাই, তাহলে সেটি শুরু করতে হবে একদম ফাউন্ডেশন লেভেল থেকে। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, সবগুলো জায়গায় যদি আমরা সেটা ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাহলেই সেটা সম্ভব হবে। এবং স্যার যেখানে গবেষণার কথাগুলো বলেছেন যে আমাদের এশিয়ার র্যাঙ্কিংয়ে 300-র মধ্যে আমরা কেউ নেই, ইভেন মানে কিউএস র্যাঙ্কিংয়ে 900-র মধ্যেও আমাদের কোনো বিশ্ববিদ্যালয় নেই, যেখানে হয়তো পাকিস্তানের আছে, ইন্ডিয়ার আছে, শ্রীলঙ্কার আছে। তা সুতরাং এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, কারণ হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে এখন শুধুমাত্র বিদ্যালয় আছে, বিশ্ব নেই, এখানে কোনো গবেষণা নেই, কোনো রিসার্চ নেই, কোনো কিছু নেই। এবং সেটার জন্য যে পর্যাপ্ত বাজেট থাকার কথা সেটাও কিন্তু নেই। তো যার ফলে এই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র কিছু প্রশ্ন মুখস্থ করে দিয়ে ডিগ্রি দেওয়া হচ্ছে। এই ডিগ্রি হয়তোবা বিশেষ কোনো ক্ষেত্রে তারা কাজে লাগাতে পারে, বাস্তবে কর্মক্ষেত্রে তাদের খুব একটা কাজে লাগে না। এই জন্য যে এই ডিগ্রিগুলো যখন তারা নিচ্ছে ইউনিভার্সিটিগুলো থেকে, এর সাথে কর্মের তেমন কোনো সম্পর্ক নেই এবং তারা প্রাতিষ্ঠানিক এই ধারণাগুলো নিতে পারে না। প্রতিষ্ঠানগুলোর সাথে বা ইন্ডাস্ট্রির সাথে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোর কোনো যোগসূত্র নেই এবং তারা যা পড়াচ্ছেন থিওরিটিক্যাল, সেগুলো ওখানে গিয়ে প্র্যাকটিক্যাল করতে তারা পারেন না, যার ফলে এই প্রবলেমগুলো তৈরি হয়েছে। স্যারের কথাটাকে যদি আমরা পজিটিভলিও নেই, যে এখনকার সময় হচ্ছে আইসিটির যুগ এবং এই সময়ে সকল শিক্ষার্থীদেরই আইসিটি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার। তাহলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসার পর তাদেরকে আইসিটির ধারণা দিতে হচ্ছে। তার মানে কি, যে আমরা আগের জায়গাগুলোতে কিন্তু সেটা করিনি। এবং বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করছেন তাদেরকে যখন আমরা এখন প্রশিক্ষণ দিতে যাব, তখন সেটাতেও কিন্তু একটা বিড়ম্বনা তৈরি হয়, কারণ তারা সেটাতে অভ্যস্ত না। যদিও প্রাইমারি, হাই স্কুল, কলেজ লেভেলে কিছু শিক্ষক আছেন যাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে তৈরি করা হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সেই প্রশিক্ষণের পরিমাণটাও অনেকটা কম। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো সম্ভবত আরও বেশি কম আছে। তবে স্যার যে উদ্যোগটি নিয়েছেন যে 5,000 শিক্ষককে আইসিটির প্রশিক্ষণ দিচ্ছেন, এটি একটি চমৎকার উদ্যোগ আমি মনে করি। যে এখন এই উদ্যোগটা যদি কার্যকর হয় তাহলে শিক্ষার্থীরা হয়তো কিছুটা এখানে শিখতে পারবে। অন্যদিকে যেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে আমলা হওয়ার জন্য কিংবা সরকারি চাকরিজীবী হওয়ার জন্য যে কাজগুলো দরকার সেটা আসলে আছে, এবং বাংলাদেশ এই স্বাধীনতার 54 বছরে এসে হয়তো 54,000 সরকারি চাকরিজীবী তৈরি করতে পারে নাই বা ওইরকম পোস্ট ক্রিয়েট হয় নাই, তার অর্ধেক রয়েছে।
তো এখন তাদেরকে অবশ্যই দেশের বাইরে সেটেল করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে স্মার্ট বাংলাদেশ বানাতে চাই, তাহলে স্টুডেন্টদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে হবে। এবং আমরা পদ্মা সেতু, কর্ণফুলী টানেল থেকে শুরু করে স্যাটেলাইটে আমাদের পৌঁছানো থেকে শুরু করে সকল কিছুই কিন্তু আমরা ফরেন রেমিটেন্সের উপরে নির্ভর করে করেছি, যারা কিনা বেশিরভাগ রেমিটেন্স পাঠাচ্ছে হয়তো আমাদের খুব সাধারণ মানুষরা যারা কাজ করছে। সো তাদেরকে কিন্তু আমরা সেরকম কোনো প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পাঠাইনি। সো আমরা যদি তাদেরকে সত্যিকার অর্থেই দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করে আমরা সারা পৃথিবীব্যাপী এক্সপোর্ট করে দিতে পারি, তাহলে তাদের মাধ্যমে আমাদের রেমিটেন্সের ধারা অব্যাহত থাকবে। কারণ বর্তমানে বাংলাদেশের যে রেমিটেন্স যেভাবে তলানিতে এসে দাঁড়িয়েছে এবং আমাদের ঋণের বোঝা যেভাবে বাড়ছে, এবং এটা যখন আমরা রিপেমেন্ট করতে যাব আর যদি রেমিটেন্স তখন কমে যায়, তখন কিন্তু আমরা সামাল দিতে পারবো না। তো সেই জন্য যত বেশি সংখ্যক মানুষকে আমাদের এখন কর্মমুখী শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো যদি তাদের কোর্স চলাকালীন সময়ের মধ্যে যে কে কোন লাইনে প্রতিষ্ঠিত হতে চায়, দেশে বা বিদেশে কোন ক্যাটাগরিতে তারা জব করতে চায়, সেইভাবে যদি তাদেরকে কিছু প্রোগ্রাম ডেভেলপ করা যায়, তাহলে অনেকটা হয়তো উপকারে আসবে। এবং আমার মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো এরকম কোনো উদ্যোগ নিয়েছে অথবা নেবে ভবিষ্যতে। প্রফেসর মশিউর রহমান, আপনি বলবেন, কিন্তু আমার দুটো পৃষ্ঠ আপনার কাছে একটু করতে চাই। উনি একদম প্রাইমারি লেভেল থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার মান, ব্যবস্থাপনা, এগুলো নিয়ে কিছুটা কথা বললেন। আমরা যেমন দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি, ইভেন আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন তো অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় দেখা যায় যে সেই অর্থে মানসম্পন্ন স্টুডেন্টই পাওয়া যাচ্ছে না। আপনি জানেন যে কোনো বিভাগে আছে যে প্রচুর ফেল করে, সামান্য তার যে সিট আছে সেই সংখ্যক কাঙ্ক্ষিত ছাত্র পাওয়া যায় না। এটা একটা সমস্যা। আপনি বলছেন যে স্টুডেন্টদেরকে আমরা ধরে রাখতে পারছি না। বাংলাদেশে একটা একাধিক স্টাডিতে দেখা যাচ্ছে যে 70% ইয়াং বা তরুণরা এখন দেশের বাইরে যেতে চায়, দেশের ভিতরে তারা থাকতে চায় না। বিবিএসের, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে 41% তরুণ তারা নিষ্ক্রিয়, অর্থাৎ তারা শিক্ষায়ও নেই, কর্মেও নেই। সো আপনি যে ভিশনের কথা বলছিলেন, যে তার সঙ্গে এগুলো কতটা সঙ্গতিপূর্ণ এবং আবার সমস্যাগুলো আসলে কোথায়? না, স্টাডিগুলো নিয়ে আসলে কখনো কখনো আমি নিজেও, যারা যেমন বিআইডিএস এর একটা স্টাডি নিয়ে আমি একবার তাদের ম্যাথোডোলজি নিয়ে যখন আলাপ করছিলাম, ঠিক 6 মাস বা 4 মাসের ব্যবধানে ওই ম্যাথোডোলজিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আমি যখন প্রশ্ন করেছি, তখন কিন্তু তাদের ডেটা পাল্টে গেছে। আমি বলছি না সবগুলো ডেটা তাই। আসলে বাস্তবতাটা কি, যে প্রাথমিক, মাধ্যমিক, আমি তো যে কথাটা শুরু বলছিলাম যে শিক্ষা ব্যবস্থাপনায় একমুখী একটি শিক্ষা, সবার জন্য একই রকমের শিক্ষা প্রাথমিক স্তরের, যেটা খুব আবশ্যক। আমি একদিকে এটা বহুল আলোচিত বিষয় যে একদিকে ইংরেজি মাধ্যম, অন্যদিকে মাদ্রাসা, অন্যদিকে প্রাইমারি, তার মধ্যে কতগুলো সরকারি, কতগুলো বেসরকারি, এই নানা রকম যে শিক্ষা আমরা একদম প্রাথমিক স্তরে দিচ্ছি, এটা থেকে বেরিয়ে আসা না পর্যন্ত একটা মৌলিক সমস্যা থেকে যাচ্ছে। কেননা একটা দেশের যেই নতুন জেনারেশন তৈরি হবে, তার মধ্যে দেশ সম্পর্কে যে ধারণা, তার একটা মানস গঠন, আমি যদি সহজভাবে বলি, যে সেই মানুষটি গঠনের মধ্যে তার দেশপ্রেম, প্রযুক্তি শিক্ষা, এমনকি কখনো কখনো মিলিটারি ট্রেনিং পার্শিয়ালি সেগুলো থাকা, এবং একটা সেকুলার মাইন্ড তৈরি করা, এই কতগুলো একটা দেশের যে মূল ভ্যালুসটা, সেটা তাকে একদম ছোটোবেলায় শেখাতে হবে। সে মন্দিরে মসজিদে হামলে পড়বে না, এটা তার ছোটোবেলা থেকে তার মধ্যে যদি না দেয়া যায়, তাহলে তো ওই বিরোধটা গিয়ে শেষ পর্যন্ত ধর্মীয় সংঘাত পর্যন্ত গড়ায়। এখন একদিকে আমরা আমাদের নিশ্চয়ই আত্মসমালোচনা করব। এখন ধরুন এই সব কিছু আছে, আমরা যা যা চাই শিক্ষার সব কিছু আছে, কিন্তু হার্ভার্ডের মতো জায়গায় আজকে শিক্ষার্থী রাস্তায় 50 জন অধ্যাপককে পুলিশ গ্রেপ্তার করছে। আমি তাহলে ওই সিস্টেমটাকে কি দিয়ে প্রশ্নবিদ্ধ করব? তার কি নাই? একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে চতুর্থ শিল্প বিপ্লবের সমস্ত উপকরণ আছে। পৃথিবীর সব মেধাবীরা সেখানে, হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজে পৃথিবীর সব মেধাবীরা, তারা ক্লাসরুম থেকে বেরিয়ে রাস্তায় কোন ইস্যু তাকে ওই জায়গায় নিল? এর মানে সব কিছু করার পরেও কি হার্ভার্ড বলতে পারছে সে একটা পারফেক্ট সিচুয়েশনে আছে যেখানে দাঁড়িয়ে বলা যায় যে এইটাই মডেল? তাহলে তার শিক্ষার্থী রাস্তায় আসবে কেন? পৃথিবীর অন্য জায়গার ইস্যু তাকে ঠিকই বিব্রত করছে এবং সে রাস্তায় বেরিয়ে প্রতিরোধ করছে।
যে অধ্যাপককে, সেটা তো বরং একটা এক অর্থে ভালো দিক, যে এইজন্যই বললাম যে চেতনা আছে, সে বাইরে আসছে। প্রশ্ন তোলা যেতে পারে যে তাদেরকে যেটা করা হচ্ছে, যারা রাস্তা আসছে তাদের উপরে যেভাবে ওইটা যে বেরিয়ে আসে, মানে আমি প্রথম বলছি যে ওই ব্যবস্থাপনায় ওই যে সচেতন স্টুডেন্ট, তাকে পৃথিবীর অন্য কোনো একটা ইস্যু ওই পরিমাণে বিব্রত করছে যে সে রাস্তায় বেরিয়ে আসছে। এর মানে হলো যে আমরা যেটাকে মডেল ভাবি সবসময় যে এইটা আমার মডেল, সেটা চূড়ান্ত বিবেচনায় নাও হতে পারে। এবং আমি একজন ওই যে মানস কাঠামো তৈরি করা, এখন আমি যদি ছোটবেলা থেকে মানস কাঠামো তৈরি করি যে বড় হয়ে তুমি ইসরায়েলি, তুমি হামলা করবা গাজায়, আর আমি যদি বলি আমার মানস কাঠামোতে আছে যে আমার পাশের দেশে লক্ষ লক্ষ শরণার্থী হয়েছে এক রাতে, তাদেরকে আমি আশ্রয় দিয়েছি, অথবা মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, আমার ইতিহাস এবং বর্তমান বাস্তবতায় যখন আমার একজন শিশু এটা শিখবে যে অন্য রাষ্ট্রের নাগরিকের প্রতি সহমর্মী হতে হয়। ভারত ৭১ হয়েছে, আমরা এখন এই সময় আমাদের তো অনেক ঝুঁকি ছিল, মিয়ানমারের এই শরণার্থী আনায় আমাদের স্বাস্থ্য ঝুঁকি, যুদ্ধ ঝুঁকি, বহু কিছু আছে, কিন্তু তারপরেও ওই সময় আমরা মানবিক আচরণটা করলাম। এটা একটা নেশনের মানুষ গঠনের ক্ষেত্রে বড় রকমের ভূমিকা পালন করে। তো ওই জায়গাগুলোকে, এটা শুধু এখানে না, আপনি ধরুন এরও পেছনে যদি যাই, আমাদের যখন চরম দারিদ্র্য ছিল সেই সময় অনাত্মীয় পাশের বাড়ির অবস্থাপন্ন মানুষটি সবচেয়ে গরিব লোকটাকে কোনো না কোনোভাবে টিকিয়ে রেখেছে। আমাদের সাইক্লোনে, বন্যার সময় এত দুর্বিপাক, তার মধ্যে কোনো না কোনোভাবে আমরাই তো ঢাকা শহরের একটু অবস্থাপন্ন লোক যে খুব বিপন্ন হয়েছে তাকে আগলে ধরেছি। তার মধ্যে তো বন্যা, জলোচ্ছ্বাস, এগুলো সবই তো নিজেরা নিয়ন্ত্রণ করেছি। ইভেন আপনি উত্তর বাংলার মঙ্গা বলেন, মঙ্গা দূর হয়েছে, এর তো কোনো বিদেশিরা এসে করে দিয়ে যায়নি, আমরা করেছি। আমাদের ছিটমহল সমস্যার সমাধান আমরা করেছি। এখন আমি যদি একে সেল না করতে পারি, আমি যদি আমার জেনারেশনকে না বোঝাতে পারি যে যুদ্ধ না করেও বড় বড় সমস্যার সমাধান করা যায়, যুদ্ধ না করে আমি সমুদ্র সীমা বিজয় করেছি, পৃথিবীর কটা দেশ বলতে পারবে যে তারা তার আদিবাসীদের সঙ্গে শান্তি চুক্তি করে কম বেশি, মানে ওখানে একটা যুদ্ধাবস্থা ছিল, কোনো না কোনো জায়গায় আপনি তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া মিনিমাইজ করতে পেরেছেন। এই অনেকগুলো উদাহরণ আমাদের প্রজন্মের মধ্যে দেয়া যায় যেগুলো ইতিবাচক। এমনকি অতি সম্প্রতি কোভিডের কথা বলুন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় তারা ভ্যাকসিন নেবে না পারলে সেটার মিছিল করে বেরিয়ে এসেছে রাস্তায়, যে ভ্যাকসিন না নিয়ে ঘুরছে, আর সেখানে আমাদের গরিব দুঃখী মানুষ লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিয়েছে। এই যে আধুনিকতার প্রতি, নতুনের প্রতি, বিজ্ঞানের প্রতি আস্থা, আমি তো মনে করি এগুলো আমাদের ইতিবাচক দিক। এখন আমি আমার শিক্ষার্থীর মানুষে সবসময় পাশ্চাত্যের মডেলটা দিব, কিন্তু প্রাচ্যের নিজস্ব যে শক্তি আছে, ওরিয়েন্টাল সোসাইটির যে ফোর্স আছে, সেইটা আমি আমার কারিকুলামে দিয়ে যদি শেখাতে পারি, আমি তো সেখানে মনে করি একটা বড় রকমের দীক্ষা তার মধ্যে তৈরি হয়। এখন জনাব বাসার যেটি বলেছেন চমৎকার একটি বিষয়, যে রেমিটেন্সটা আমরা পাই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের মেধাবীরা দেশে থাকবে, অপেক্ষাকৃত উচ্চশিক্ষা কম পাচ্ছে, তাকে স্কিল করতে হবে এবং আসলেও বেশি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে হবে, কারণ সেই সব জায়গায় গেলে একটা কালচারাল চেঞ্জও হয়। রেমিটেন্স তো রিয়েল একটা বাস্তবতা। তো সেই জায়গাগুলোতে আমাদের এই যে ভিন্ন ভিন্ন রকমের শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলেছি। আমার একটু বেশি টাকা পয়সা আছে, আমি একটা ইংলিশ মিডিয়াম, ইংলিশ একটা স্কুল করে দিলাম। আমার একটা সুযোগ আছে, আমি আমার একটা মাদ্রাসা করে দিলাম। আমার কিছু বৈধ অবৈধ টাকা আছে, আমি 20টা মাদ্রাসা করলাম। আপনি কি আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছেন? যিনি এই টাকাটা দিয়ে মাদ্রাসা তৈরি করছে, সে কি তার নিজের বাচ্চাকে মাদ্রাসায় পড়ায় না। সে তার বাচ্চাকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পাঠায়, ওখানে 20টা মাদ্রাসা করে দিচ্ছে। এখন ওর মধ্যে থেকে আসলেই জেনারেশন তৈরি হবে। আমি মাদ্রাসা শিক্ষার কোনো মতেই বিপক্ষে না, কিন্তু ওই শিশুটি যে আজকে যাচ্ছে, ওর মানস কাঠামোতে অথবা ওর ভবিষ্যৎ পরিকল্পনায় সে ধর্মীয় চিন্তা চেতনা বা এই সংক্রান্ত কিছু চাকরি, সে বড়জোর মসজিদের ইমাম হতে পারবেন অথবা কোনো জায়গার খাদেম হলেন, কিন্তু সেটি কি তার একটা মানুষের জীবন, পূর্ণাঙ্গ জীবনের দিকে যাওয়া? অথবা যিনি প্রাইমারি স্কুলে পড়ছেন, তাকেও আমরা আসলে ওই শিক্ষার্থীকে ওইভাবে তৈরি না করে হয়তোবা একটা নিয়মিত পাঠদানের মধ্যে নিয়ে যাচ্ছে। যেই কথাটা বলছেন আপনি, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, জার্মানি, এই সব জায়গাগুলোতে কম বেশি একই মডেলে যে অনেকগুলো পলিটেকনিক গড়ে উঠেছে। এখন আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের কারিগরির ইতিহাস একেবারে অল্প দিনের না, অনেক দিন ধরে এই এক্সপেরিমেন্ট চলছে। অতি সম্প্রতি দেখছি সেখানে সনদ বিক্রি। এখন এটা যদি বাস্তবতা হয় যে, এবং আপনি দেখবেন সারা দেশে আমরা অনেক সময় বলি যে আমাদের অবকাঠামোগত উন্নয়ন লাগবে, আপনি নিজে দেখুন সারা দেশে যে পরিমাণে কারিগরি কেন্দ্র গড়ে উঠেছে, অর্থাৎ অবকাঠামো, আমার তো মনে হয় যে পরিমাণে অবকাঠামো তৈরি হচ্ছে ভবিষ্যতে আদৌ লাগবে কিনা। যেই রেজাল্টের কথা উনি এখন বললেন, সেইখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে হয়তো বা 2-5 জন শিক্ষার্থী তারাও ফেল করেছে, কিন্তু 10-12 জন শিক্ষক।
তাহলে নিশ্চয়ই এখানে ভবনও আছে, শিক্ষকও আছে এবং শিক্ষক বেতন পায়। এখন আমার কাছে তো উল্টো মনে হয় যে এত কি অবকাঠামো বাংলাদেশের প্রয়োজন আছে? আর এরপরে যদি আপনি ব্লেন্ডেড অ্যাপ্রোচে যান, আমার এই হাতের ডিভাইসে যদি আমি এডুকেশনের 50, 60, 70% পাই, তাহলে আমার ওই স্ট্রাকচার আগামী 20 বছর পর আদৌ কাজে লাগবে কিনা, সেইটা আমার মনে স্টাডি করার সময় এখনই এসছে। সুতরাং ওই জায়গাতে আমার এখন একেবারেই মানে আমি যদি স্পেসিফিক্যালি বলি যে অবকাঠামোগত উন্নয়নের তুলনায় শিক্ষার্থীকে গুণগত মানের শিক্ষা দেওয়ার জন্য এবং এটির জন্য যে এই যে কারিকুলামের পরিবর্তন, সেটি নিয়ে অনেক কথা বলছে, কিন্তু এই পরিবর্তনটা আসলেই আবশ্যক। কিন্তু হ্যাঁ, এই পরিবর্তনের সঙ্গে কোন শিক্ষক পড়াবে, ব্লেন্ডেড অ্যাপ্রোচে আমাদের বহু, আমি যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, শুধু ব্লেন্ডেড অ্যাপ্রোচে গিয়ে আপনি যদি অ্যালাউ করেন যে আমাদের দেশেরই বহু শিক্ষক আছে দেশের বাইরে অলরেডি রিটায়ারমেন্টে, সে অনলাইনে একটা ক্লাস নিলে আমাদের বহু শিক্ষার্থী উপকৃত হবে, কিন্তু ওই সুযোগটা তো তৈরি করে দিতে হবে। ওইটি তৈরি করা এবং আরেকটা বিষয় যে কতগুলো বিশ্ববিদ্যালয়ের তো ওই যে বিশ্ব হয়ে ওঠা না কারণটা কি, ওই বিশ্বজনীন মানসিকতাটা তৈরি করতে হলে এখন আপনি এই যে অতি সম্প্রতি আমি পত্রিকায় যেটা দেখেছি, কিছুটা আলোচনা হচ্ছে যে সার্বজনীন পেনশন স্কিমে আমাদের সরকারি চাকুরেরা থাকবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাইরে থাকবে। ডেফিনেটলি এটি আবার ডিমোরালাইজ করবে। তো এই যে ডিমোরালাইজ করা, এটা তো প্রয়োজন নাই। শিক্ষকদের আপনি যেই সব দেশের উদাহরণ আমরা দেব, তার প্রত্যেকটা দেশে বেতন কাঠামো সম্পূর্ণভাবে আলাদা। এখন সরকারি যারা চাকরি করে নিঃসন্দেহে তার কতগুলো সুযোগ সুবিধা দরকার আছে, যেমন একজন জেলা প্রশাসক, থানা নির্বাহী কর্মকর্তা, তার আসলেও একটা গাড়ির প্রয়োজন আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের হয়তো বা ওই পরিমাণে প্রত্যেক শিক্ষকের গাড়ির প্রয়োজন নাই, কিন্তু তার জন্য একটা গবেষণা ভাতা আলাদা। এবং আপনি যেটা একটু আগে বলেছেন যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ, এই কথাটি আমরা বলি সবাই। এখন পর্যন্ত বাংলাদেশের কটা ইন্ডাস্ট্রি এগিয়ে এসছে যে আমি বিশ্ববিদ্যালয়কে ফান্ড দিব, রিউনিয়ন পর্যন্ত যায়, পুনর্মিলনীতে যায়। বিশ্ববিদ্যালয়গুলোর দিক থেকে সেরকম চেষ্টা আছে কিনা, সরকার সেরকম ভাবে উৎসাহিত করছে কিনা? আমার নিজের অভিজ্ঞতা হলো জব মার্কেট আসলে কি, সেটা অনুযায়ী আমার একাডেমিক প্ল্যান দাঁড় করানো, সেগুলো হয় কি আপনি মনে করেন? ইভেন রিসার্চের কথা যদি আমরা বলি, বাইরের সব দেশে আপনি তো আমার চেয়ে অনেক ভালো জানবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসলে রিসার্চ প্রোগ্রাম নিজেরাই উদ্যোগ নিয়ে আসেন, তারপরে তো বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে। হ্যাঁ, কারণ ওই ইন্ডাস্ট্রির ওই ফান্ডটা থাকে। আমাদের কোনো প্রতিষ্ঠান কি বলতে পারবে তার গবেষণার বাজেট আছে? আমার অন্তত জানা নাই। আমরা হ্যাঁ, এটা ঠিক যে এক ইন্ডাস্ট্রির কিছু লোককে আমি নিজেও চেষ্টা করেছি, ইন্ডাস্ট্রির লোকজনকে ইনভাইট করলে তারা আসেন, কথা বলেন, কিন্তু আমি যদি বলি যে আপনি কতজনকে ইন্টার্নশিপ দিতে পারবেন, ইন্টার্নি হিসেবে নেবেন, সেখানে কিন্তু খুব বেশি এগোয় বলে এখন এর মানে হচ্ছে যে জেনারেশন হয়তো বা এর পরে, যেমন আমি একটা নাম না ধরে যদি বলি, একটা ইন্ডাস্ট্রির ওনার হয়তো ফার্স্ট জেনারেশন, তার সেকেন্ড জেনারেশনের বাচ্চারা বিদেশে পড়ে এখন তারা হয়তো বা নানা এক্সিকিউটিভ পর্যায়ে আছে, তার এই ইন্টারেস্টটা হবে এবং সে কিন্তু এটা ভাবে ওইরকম যে আমাদের এখানে 10 জন আসতে পারবে ভবিষ্যতে, তার মাথায় আছে অ্যাটলিস্ট। সো আসলে এগুলো তো সময় লাগবে, কিন্তু ওই যেটা বললাম যে ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজটা যদি হয় তাহলে রিসার্চের জায়গাটা, কারণ সরকার সব ক্ষেত্রে সব রকমের গবেষণা করে দিবে। আবার অন্যভাবে যদি বলি, আমাদের যে গবেষক একদম তৈরি হয় না তাও কিন্তু না, আমাদের বহু শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি অধ্যাপকরা যারা আছে প্রচুর বই লিখেছেন, তারা গবেষণা করেছে, কিন্তু কোন গবেষণাটা কম হয়েছে? মূলত আমি ওই যে বললাম যে কৃষির গবেষণা অনেকখানি, আমাদের বিজ্ঞানের যে গবেষণাটা এবং পার্টিকুলারলি সোশ্যাল সায়েন্সে আমি যদি বলি, সেখানে যে মাত্রা, যেমন একজন সোশ্যাল সায়েন্স শুধু 10টা আর্টিকেল পড়ে আর একটা নতুন আর্টিকেল লিখলো, সেই গবেষণাটা চূড়ান্ত না, তার ফিল্ড লেভেলের বহু কিছু। আমি এরকমও দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা, বিদেশের একজন প্রফেসর তিনি বলছেন যে সম্প্রতি সাইকেল চুরি খুব বেড়েছে শহরে, এটি ইউরোপের এক দেশের গল্প। তো ওই অধ্যাপকের মাথায় আসলো যে তিনি অনেক বড় বড় গবেষণা করেছেন, পোভার্টি, এক্সক্লুশন, নানা কিছু, কিন্তু তার একটা পরিণত বয়সে এসে মনে হচ্ছে শহরে সাইকেল চুরি হচ্ছে কেন, কারণ সবাই তো শিক্ষার্থী, তারপরেও এই শহরে সাইকেল চুরি হয় কেন, নিশ্চয়ই কোথাও একটা সমস্যা আছে। সে বলেছে আমি খুব মনোযোগ দিয়ে স্টাডি করতে চাই। এর মানে গবেষণার বহু ক্ষেত্র আছে, সেক্ষেত্রে সব জায়গায় যে অনেক বাজেট লাগে। আমি আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক অধ্যাপককে চিনি, আমি যদি নাম ধরেই বলি, আমার নিজের শিক্ষক প্রয়াত অধ্যাপক রঙ্গলাল সেন, তিনি জীবন জুড়ে গবেষণা করেছেন, কাজ করেছেন, তার হয়তো বা গবেষণা তহবিলের প্রয়োজন হয় নাই, কিন্তু এটাও ঠিক তার গবেষণা অধিকাংশ ক্ষেত্রেই সেকেন্ডারি সোর্সে করতে হয়েছে। প্রাইমারি সোর্সে করতে গেলে ফিল্ড লেভেলে, ফিল্ডের যে এক্সপেন্সগুলো সেগুলো তিনি তখন নিজে সেই খরচ বা বিশ্ববিদ্যালয়ের তদ্রুপ বাজেট সেই সব ছিল না। আবার অন্যদিকে আমি যদি বলি, যেটা আত্মসমালোচনাও করা উচিত আমাদের, আমার নিজের বিশ্ববিদ্যালয়ে আমি গ্রন্থ রচনা প্রকল্প এবং গবেষণা প্রকল্প নিয়েছি, পত্রিকায় সার্কুলার দিয়েছি, কিন্তু দেখা গেল আমার 60-65 হাজার শিক্ষক,
কিন্তু ওই যে গ্রন্থ রচনা প্রকল্পে হয়তো বা 100 আবেদনও নাই, রিসার্চের জন্য 100 আবেদনও নাই, হ্যাঁ, অথবা যেটা আসছে সেটা খুবই, তাহলে এর পরের ভাবনা ওই যে পরিকল্পনা। এখন আমি ভেবেছি যে না, আগে তাকে রিসার্চ বিষয়ে একটা ট্রেনিং দিতে হবে, ওই প্রশিক্ষণের পরে কেমন করে একটা প্রপোজাল লেখে সেটা তাকে ওই প্রশিক্ষণে, তারপরে তার আগ্রহ হবে। এবং আমি মোটামুটি কনফার্ম যে এদের মধ্যে আগ্রহ তৈরি হলে সে গবেষণার ধাপটাও বুঝবে, এরপরে হয়তো বা সে গ্রন্থ রচনায় আসবে। এখন ওই জায়গাগুলোতে একটা গ্যাপ, জেনারেশন গ্যাপ হয়েছে, যে আগে আমাদের বহু ডেডিকেটেড প্রফেসর যারা শুধুমাত্র এই টিচিংকেই পছন্দ করেছে, রিসার্চ করেছে, কিন্তু সমাজে যে পরিবর্তনটা হয়েছে, যে অন্য মূল্যবোধ, বা আমি যদি বলি মূল্যবোধের অবক্ষয়ে মানুষের শিক্ষা এবং উৎকর্ষতায় আকর্ষণটা যে কমেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটার অনেক কারণ থাকতে পারে, তবে মার্কেট একটা বড় কারণ। জি, মিস্টার বাসু। ধন্যবাদ স্যারকে। কারণ আমরা শিক্ষার সাথে নৈতিকতা এবং মূল্যবোধের যে বিষয়গুলো, সেগুলোকে আসলে একেবারেই দূরে সরিয়ে রেখেছি, এবং যার ফলে যে যত বেশি শিক্ষিত হচ্ছে মূল্যবোধের দিক থেকে সে হয়তো তত বেশি পিছিয়ে পড়ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সে ঘটনাগুলো করছে। আর যার কারণে হয়তো দেখা গেল যে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখনও কিন্তু এই ইসরায়েলি যে আগ্রাসন, মানবাধিকারের কথা যারা বলে তারা মানবাধিকার লঙ্ঘন করছে, ন্যায়ের কথা যারা বলে তারা এত নির্মমভাবে অন্যায় করছে, সেগুলোর ব্যাপারে কেউ প্রতিবাদ করে নাই। কারণ হচ্ছে প্রতিবাদ করার মতো সাহস এবং শক্তি কোনোটাই আমাদের এখন নেই। আর কেমব্রিজ, হার্ভার্ড অথবা MITর মতো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, তাদের ছেলেমেয়েরা সত্যিকার অর্থে মেধাবী, সারা পৃথিবীর সবগুলো মেধা এখানে আছে, এবং তারা উপলব্ধি করতে পেরেছে যে অন্যায় সেখানে হচ্ছে এটার প্রতিবাদ করা উচিত, এবং যথার্থভাবেই করেছে। কিন্তু তারপরেও তাদের উপরে আবার কেন নতুন করে অত্যাচার, আগ্রাসন, তাদেরকে কেন পুলিশের লাঠিচার্জ হচ্ছে? কারণ তারা চায় না যে তাদের সরকার যে পলিসিতে এই নিরীহ মানুষকে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে, সেগুলো তারা প্রতিবাদ করুক। কিন্তু তারা যথার্থই করেছে, এবং একদিন হয়তো এর প্রতিবাদের ফলে তারা স্বাধীনতা লাভ করবে, এবং যারা অন্যায় করছে তারা পরাজিত হবে। সো আমাদের দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকেই খুব সুন্দর করে ডেলে সাজানো দরকার, এবং উচ্চশিক্ষা মানে একদম ফাউন্ডেশন লেভেল থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সকল স্তরে একটা ধারাবাহিকতা বজায় রাখা দরকার। এবং এটা সার্টেন লেভেল পর্যন্ত একমুখী যে শিক্ষার কথা স্যার আপনি বলেছেন, সেটা অনেক আগে থেকেই ছিল, এবং ক্ষুদ্রাতিক্ষতা কমিশন থেকে শুরু করে এবং সর্বশেষ যে শিক্ষা কমিশন হয়েছে সেখানেও কিন্তু সেই বিষয়গুলো ছিল। কিন্তু সমস্যাটা কোথায় রয়েছে, যে শিক্ষা কমিশনে যারা ছিলেন, বর্তমান কারিকুলাম বা সিলেবাস প্রণয়নে যারা কাজ করেছেন, তাদের নিজেদের সন্তানরা কিন্তু আমাদের এই কারিকুলামে পড়াশোনা করে না। তো যার ফলে তারা যা করছেন সেটা শুধুমাত্র করার খাতিরেই করছেন, কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েদের কীভাবে উন্নতি হবে, কিভাবে এই কারিকুলাম বা সিলেবাসের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো কিছু শিখতে পারবে, এই কাজগুলো একেবারেই তারা পিছিয়ে আছেন। তো আমার মনে হয় যে এই সবগুলোর সাথে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। আর আমরা এখন প্রযুক্তির দিক থেকে এগিয়েছি, সব প্রযুক্তির মাধ্যমে ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণগুলো নিয়ে নেওয়া যেতে পারে খুব সহজে, কিন্তু এখনও আমরা লক্ষ্য করছি যে আমরা অবকাঠামোর দিকে খুব বেশি ঝুঁকে আছি। একটি কারণ সেখান থেকে পার্সোনালি অনেকেই বেনিফিটেড হতে পারে। অন্যদিকে আমরা যদি বলি যে এই যে 20 লক্ষর বেশি শিক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল, তার মধ্যে মাত্র 1 লক্ষ অর্থাৎ 5% স্টুডেন্ট সেখানে কারিগরি থেকে অংশ নিয়েছে, মাদ্রাসা থেকে তার দ্বিগুণ নিয়েছে, আর বাকিরা জেনারেল থেকে এসেছে। সো তাহলে বাংলাদেশে আপনি দেখুন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জেনারেল 9টি শিক্ষা বোর্ডের অধীনে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার চেয়ে বেশি আছে কারিগরিতে, কিন্তু সেই জায়গাটাই কেন পিছিয়ে আছে তারা? কারণ এখানে খুব কৌশলগতভাবে সরকার অথবা শিক্ষা বোর্ডগুলো এমন একটা সিস্টেম ডেভেলপ করে রেখেছে, ইচ্ছা করলে কেউ সেখানে অ্যাডভান্স হতে পারবে না। এবং কারিগরি বোর্ডের অধীনে যে প্রতিষ্ঠানগুলো চলছে, ওখানে যদি আপনি একটু রিসার্চ করে দেখবেন, একটি সাবজেক্টে হয়তো 20 জন অথবা সর্বোচ্চ 40 জন ছাত্র ভর্তির অনুমোদন আছে। এবং কারিগরি বোর্ডের অধীনে প্রতিষ্ঠানগুলোতে যারা ভর্তি হয় তাদের অনেক দিক থেকে সমস্যা হয়, যেমন তারা অপেক্ষাকৃত কম মেধাবী, অপেক্ষাকৃত ফিনান্সিয়ালি অনেক দুর্বল পরিবারের ছেলেমেয়েরা সেখানে যাচ্ছে, এবং সেই জায়গাটায় হয়তো
গভর্নমেন্ট অনেক সময় বলবে, তাদের পক্ষে যখন কথা বলবে যে ঠিক আছে কারিগরিতে যারা পড়ে তাদেরকে একটা স্টাইপেন্ড দেওয়া হয়, সরকারিভাবে বাধা দেওয়া হয়, কিন্তু তারপরেও সেখানে তারা যায় না। আর কারিগরিতে একটা সময় ছিল স্যার, এখন থেকে যদি আমি বলি যে কারিগরিতে বেসরকারি পর্যায়ে অনেক ডেভেলপ করেছিল। বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি কারিগরি প্রতিষ্ঠানের চেয়ে বেশি ছাত্র ভর্তি নিত এবং ভালো রেজাল্ট করতো তারা, আর পড়াশোনা শেষ করে তারা সরাসরি জব পেত দেশে বা বিদেশে। এই প্রতিষ্ঠানগুলোকেও শেষ করে দেওয়া হলো, কারণ তারা যেটা করেছেন সরকারি কারিগরি প্রশিক্ষণগুলোকে, যেমন তেজগাঁ পলিটেকনিক্যাল, সেখানে আসন ডাবল করে দিয়েছেন, যেখানে হয়তো ১,৫০০ স্টুডেন্ট নিত এখন ৩,০০০ স্টুডেন্ট নিচ্ছে। খুব গর্ব করে বলছে যে আমরা তো মাত্র ১২ টাকা দিয়ে পড়াই। কিন্তু এই যে ৩,০০০ স্টুডেন্ট আপনি নিচ্ছেন, তাদের জন্য ল্যাব, শিক্ষক, ক্লাসরুম কোনো কিছু তো বাড়ানো হয়নি। তাহলে একটা ছাত্রকে শুধু কম বেতন নিচ্ছেন, এটাই তো বাহাদুরি করার কোনো কারণ নেই। কারণ তাকে যে আপনি একেবারে ৩-৪ বছরে অকর্মা করে দিচ্ছেন, এটা যে কত বড় ক্ষতি রাষ্ট্রের, তার কোনো শেষ নাই। অন্যদিকে আমরা যদি বলি যে এই রেজাল্ট যাদের হলো, এবার কলেজে যারা ভর্তি হবে তারা কলেজে ভর্তি হবে, কলেজে ভর্তির ক্ষেত্রেও সিট খালি থাকবে প্রায় ১৩ লাখ। তার মানে হচ্ছে আমরা এত পরিমাণ কলেজকে অনুমোদন দিচ্ছি, এত আসন বেশি আছে তাদের। দ্বিতীয়ত হচ্ছে এই স্টুডেন্টদের মধ্যে সবাই টার্গেট করবে কলেজে ভর্তি হবে, তারপর তারা বিশ্ববিদ্যালয়ে যাবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিট কয়টা আছে? তাহলে এই স্টুডেন্টরা মিথ্যে একটা আশ্বাসের ভিত্তিতে যদি না গিয়ে বাস্তবতার দিকে আগায়, তাহলে তাদের জন্য আরও অনেকগুলো সুযোগ আছে। যেমন এই এসএসসি পাস স্টুডেন্টরা ইচ্ছে করলে তারা, যারা কম রেজাল্ট করেছে, জিপিএ 2 বা 3 পেয়েছে, যারা হয়তো বিশ্ববিদ্যালয়ে কোনোদিনই ভর্তি হতে পারবে না এই রেজাল্টের ধারাবাহিকতা বজায় রেখে, তারা এখন হোটেল ম্যানেজমেন্টের উপর ডিপ্লোমা করতে পারে, ইউনিভার্সিটি ফাউন্ডেশন করতে পারে, ভোকেশনাল ট্রেনিং কোর্সগুলো করতে পারে। এরকম নানা কোর্সের মাধ্যমে দেশে বা বিদেশে তারা কিন্তু কর্মসংস্থানের সুযোগ নিতে পারে। কারণ যারা A+ পেয়েছে, যারা ভালো কলেজে ভর্তি হবে, যারা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এবং এন্ড অফ দ্য ডেতে যখন সেখান থেকে ডিগ্রি নিয়ে বের হবে, তখন ২০,০০০ টাকা বেতনে চাকরি পাওয়াটা খুব দুরূহ ব্যাপার হবে। বাট যারা হয়তো জিপিএ 2 বা 3 পেয়েছে, এই স্টুডেন্টরা যদি এখন শুধুমাত্র হোটেল ম্যানেজমেন্টের একটা ডিপ্লোমা কোর্স করে, তাহলে কিন্তু সে তার ৫ গুণ বেশি বেতনে চাকরি পাবে এবং সারা পৃথিবীতে তার চাকরির সুযোগ থাকবে। তো এই স্টুডেন্টগুলো যদি এই ধারাবাহিকতা তারা বজায় রাখে, তাহলে খুব চমৎকারভাবে আসতে পারবে। আমরা যদি বলি যে নেপাল আমাদের জনসংখ্যার দিক থেকে ৪ ভাগের ১ ভাগ, কিন্তু আপনি যদি বিদেশে তাদের লোকের সংখ্যাগত দেখেন, দেখবেন যে বাংলাদেশের চেয়ে বেশি আছে। হ্যাঁ, তো কারণ একটাই যে ওখানকার ফিলিপিনিসদের জায়গা দখল করে নিচ্ছে নেপালিজরা এখন অনেক জায়গায়, বিশেষ করে তারা খুবই কর্মঠ, খুবই সিনসিয়ার। এবং আজকেও সকালবেলা নেপালি একজনের সাথে মিটিং হয়েছিল, তার হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আছে 3টি, এবং এখানে আমেরিকান ট্রেড শো যখন হলো, তাকে সেখানে ইনভাইট করে নিয়ে আসা হলো বাংলাদেশে আমেরিকান ট্রেড শোতে অংশ নেওয়ার জন্য। তারা বললো যে বাংলাদেশে হয়তো এই কোর্সগুলো করছে না কেউ, এই জন্য নেপাল থেকে তাকে এক্সপার্ট হিসেবে নিয়ে আসা হয়েছে, এবং সে আমেরিকান হোটেল অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত এবং নেপালি মানুষ হিসেবে তার প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছে, তারা সারা পৃথিবীতে বড় বড় 5 স্টার হোটেলগুলোতে, চেইন হোটেলগুলোতে জব পাচ্ছে এবং খুব হাইলি পেইড তারা। তো সেক্ষেত্রে আমরা যাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠান থেকে ডিগ্রি দেওয়ার পর ২০,০০০ টাকা বেতনে চাকরির জন্য সুপারিশ দরকার হয়, হয়রাজ যারা একেবারেই সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু এই কারিগরি প্রশিক্ষণ নিয়ে কালিনারি আর্টস বা অন্যান্য সাবজেক্টগুলোতে পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা বেতনে চাকরি করতে পারছে, তাদের কোনো অসুবিধা হয়নি। সো আমাদের প্রয়োজন হচ্ছে ওই জায়গাটায় মাইন্ডসেটটা তাদেরকে চেঞ্জ করে দেওয়া বা তৈরি করে দেওয়া, যেন তারা শুধুমাত্র ডিগ্রির পিছনে না দৌড়ায়, তারা যেন কর্মের পিছনে দৌড়াতে পারে। এবং এই জায়গাগুলোতে আমাদের সবচেয়ে বেশি যেটা ছিল যে রাষ্ট্রের পক্ষ থেকে একটা সম্মানজনক জায়গায় আনা দরকার ছিল। কারণ হচ্ছে আমি যদি বলি আবারও, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যদি এই স্টুডেন্টরা এসএসসি পাস করার পর ভর্তি হয়, 4 বছর পরে একটা ডিপ্লোমা পাবে। হয়রেজ এই স্টুডেন্ট যদি আজকে আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়াতে ভর্তি হয়, তাহলে প্রথম বছরে সে ফাউন্ডেশন অথবা ডিপ্লোমা পাবে, দ্বিতীয় বছরে সে অ্যাডভান্স ডিপ্লোমা পাবে, তৃতীয় বছর সে ব্যাচেলার ডিগ্রি পাবে। সো এখন থেকে মাত্র 4 বছরে যেখানে সে ব্যাচেলার ডিগ্রি অর্জন করতে পারে, সেখানে কারিগরি বোর্ড মাত্র একটা ডিপ্লোমা দিচ্ছে। এই ডিপ্লোমা শেষে যদি সে আবার উচ্চশিক্ষার জন্য চেষ্টা করে, তাহলে আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো হয়তো সর্বোচ্চ সেকেন্ড ইয়ারে তাদেরকে নিতে পারে, কিন্তু সেটাও অনেক ইউনিভার্সিটিতে হয়ে ওঠে না, সেই সুযোগটি নেই। কারণ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো তো তারা অনেক কঠিন একটা ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে যায়, তো সেখানে এই স্টুডেন্টগুলো কোনোভাবেই চান্স পায় না। তাহলে তারা না ভালো উচ্চশিক্ষার সুযোগ পায়,
না তারা সামাজিকভাবে মর্যাদার আসনে আসে। তো সেই কারণে আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় এই আমূল পরিবর্তনগুলো আনা দরকার। এবং বাংলাদেশ যেহেতু এখন ইউথের সংখ্যা সবচেয়ে বেশি, এবং আপনি যে পরিসংখ্যানটি দিলেন যে 40%-এর বেশি শিক্ষার্থী আমাদের দেশে শিক্ষিত বেকার আছে, এই শিক্ষিত বেকারদেরকে নিয়েই হয়তো আবার নতুন কোনো কর্মসূচি নিতে হবে আমাদের। এবং তাদেরকে যদি আমরা টার্গেট করতে পারি, তাদেরকে যদি আমরা সফট স্কিলগুলো ডেভেলপ করে কর্মক্ষম করে এক্সপোর্ট করতে পারি, তারা সবচেয়ে বেশি রেমিটেন্সও বাংলাদেশে এনে দিতে পারবে, তারা অনেক বেশি নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবে, এবং তাদের ইনকামের দ্বারা তাদের পরিবার এবং দেশ উপকৃত হবে। সেইভাবে বোধহয় আমাদেরকে একটু সিরিয়াসলি আগানো দরকার। শেষের দিকে ফাইনাল রাউন্ড, আপনার কনক্লুডিং। আমার মনে হয় যে যথাযথভাবে তিনিও তার বিশ্লেষণ করেছেন, কারণ তিনি প্র্যাকটিক্যালি মাঠে কাজ করছেন, প্রতিষ্ঠান চালাচ্ছেন। একটা বিষয় হলো যে উচ্চশিক্ষায় আমরা এখন যে পরিমাণে শিক্ষার্থীকে পড়াই, উচ্চশিক্ষায় এত শিক্ষার্থীর প্রয়োজন নেই। প্রাথমিক শিক্ষার্থী একমুখী হতেই হবে। সেটা যদি করে একটা 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 সুষ্ঠু পরিকল্পনা আমি মনে করি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে ঘিরে করা যায়। সেটা হলো যে আমরা বুঝতে পারছি যে এখানে কারিগরি শিক্ষার যে বিকাশটি দরকার, এটা 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 কাঙ্ক্ষিত পর্যায়ে কোনো মতেই হয়নি। সার্বজনীন প্রাথমিক শিক্ষার যে স্কিমটি আছে, যেটি চলছে, সেখানে সরকার যে ভর্তুকি দেয় সেটিকে অব্যাহত রেখে মাঝ পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দিয়ে যদি কারিগরিটি গড়ে তোলা যায় এবং উচ্চশিক্ষায় শিক্ষার্থীর এনরোলমেন্টটি কমিয়ে আনা যায়। এমনকি আমি জাতীয় বিশ্ববিদ্যালয় বেলায় মনে করি যে এত শিক্ষার্থী উচ্চশিক্ষায় প্রয়োজন নাই, এত শিক্ষার্থী অনার্স মাস্টার্স পিএইচডি করাতে হবে, কোনো দরকার নেই। কিন্তু সে ইন্টারমিডিয়েট পাশের পথে যাবে কোথায়? তাকে যদি যেমন জিনিস আছে না, যে ধরেন যে তার কর্মসংস্থান আছে, সে গ্রাজুয়েশন করলো, মাস্টার্স, এবং আমাদের যে মাইন্ডসেট, তাতে আমরা অনেক সময় মনে করি যে আমি তো গ্রাজুয়েট, আমি মাস্টার্স, কিন্তু চাকরি পাচ্ছি না, বা সাধারণ কোনো কাজও আমি করতে চাই না। সব দিক থেকে একটা নিষ্ক্রিয় একটা অবস্থার মধ্যে সেটা যেমন আছে, আবার অন্যটাও কিন্তু আছে। আপনি এখন দেখবেন এই আপনার এই স্টুডিও থেকে বের হলেই গুলশানে, বনানী বা অন্য অন্য অঞ্চলে, এমনকি ধানমন্ডিতে যে কয়টা কফির দোকান দেখবেন, সব জায়গায় বিশ্ববিদ্যালয়ের আমাদের কলেজের শিক্ষার্থীরা কাজ করছে, এবং তারা খুবই উৎসাহ নিয়ে কাজ করছে। তাদের মধ্যে কোনো জড়তা আছে বলে আমি অন্তত দেখি না। আমাদের যে কৃষি পরিবারের উদ্বৃত্ত মানুষরা যারা খুব চরম দারিদ্র্যের মধ্যে থেকেছে, তারা এখন গার্মেন্টসে দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু তার এই আর কিছুদিন পরেই যদি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব পড়ে, মেশিনারিজগুলো আধুনিক আসে, সেই লেবারকে আমরা তৈরি করছি, তার জন্য তো ট্রেনিং দরকার। এবং তখন দেখা যাবে যে ওই লেবারটা শ্রীলঙ্কা থেকে বা ইন্ডিয়া থেকে আনতে হচ্ছে মালিকদেরকে। সেটার আগে যদি আমরা ওই প্রস্তুতিটা নেই, যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো গড়ে উঠেছে, তার অধীনে দিয়ে যদি কারিগরিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমার মনে হয়, কারণ আমরা তো আসলে পরিকল্পনার পরামর্শটাও যথাযথ হতে হবে। আমার অভিজ্ঞতা বলে যে প্রাথমিক শিক্ষাটাকে একমুখী করা, দ্বিতীয় ধাপে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে যদি কতগুলো কারিগরি প্রতিষ্ঠান তৈরি করে দেওয়া যায়, যেখানে 1 বছর 2 বছর 3 বছরের ডিপ্লোমা করা, এবং তার উপরের পর্যায়ে বিশ্ববিদ্যালয়গুলোতে, পাবলিক ইউনিভার্সিটি, সেটা প্রাইভেট হোক, নিশ্চয়ই প্রাইভেটগুলো আমাদের বিশ্ববিদ্যালয় তার টিউশনের ফি বাড়িয়ে যে একটা বাণিজ্যিক দিক আছে সেটি কমিয়ে এনে উচ্চশিক্ষার সীমিত পরিসরে করা। এই ধাপে গেলে নিশ্চয়ই দেশ বিদেশের এখনকার আসলেও যে সারা পৃথিবী একটি গ্রাম আমরা বলি, আসলেও তাই হয়েছে। আবার অনেক সমালোচনা করে, একথাও ঠিক, ইন্টারমিডিয়েট পাস করে ফ্রিল্যান্সিং যে করছে, সে আমাদের অনেক এক্সিকিউটিভের সমান ইনকাম করে, একজন প্রফেসরের সমান ইনকাম একজন ফ্রিল্যান্সার করে। তাকে মনে হয় অ্যাপারেন্টলি সে সারা রাত জেগে আছে, দিনে ঘুমায়। আমরা অনেকে বকাবকি করি, কিন্তু ও সারা রাত ধরে অনেকেই ফ্রিল্যান্সিংয়ের কাজ করছে। ছোট ছোট ওয়েব ডিজাইন আমাদের শিক্ষার্থীরা করে দিচ্ছে। আমি গ্রামগঞ্জের শিক্ষার্থী জানি যে এখানে বসে আমেরিকান কোম্পানির ওয়েব ডিজাইন করে পাঠিয়ে দিচ্ছে। এটা যারা করছে তারা আমাকে বলছে যে এই কাজগুলো কিন্তু আপনাদের কলেজের স্টুডেন্টরা করছে। আমরা অপবাদ দিচ্ছি সে কলেজে আসছে না, কিন্তু আমরা যখন ভিতরে খোঁজ নেই, হ্যাঁ, কেউ কেউ উচ্ছন্নে যাচ্ছে, এটা যেমন ঠিক, আবার কেউ কেউ রাত জেগে এই ফ্রিল্যান্সিংয়ের কাজ করছে। তো যদি ওটা না হতো, ইকোনমিক গ্রোথ এমনি এমনি হয়নি। আমার পুরো জেনারেশন একদম নষ্ট হয়ে গেছে, সব ফেসবুকে আসক্ত হয়েছে, অথবা সবাই টিকটকার হয়ে উঠেছে। আমি মেইন স্ট্রিম সোসাইটিতে আমি এখনও বলি, টিকটক নিয়ে প্রশ্ন করলে আমি আগে বলি, বাবা ওইটা কি দেখেন না যে গ্রামীণ কৃষি কাঠামোতে বাবার সঙ্গে এখনও দরিদ্র সন্তানটি সঙ্গে গিয়ে কাজ করে। এখানে পুরো গার্মেন্টসগুলোকে পাল্টে দিল শ্রমিক। তো এখন ওই কজন টিকটকারই কি দেশের সব? আমার মনে হয় যে ইতিবাচক দিক অনেক কিছু আছে, এবং ওই কাঠামোগত জায়গায় আমরা আসলে একটা অপরিকল্পিত উপায়ে গড়ে উঠেছে এ ব্যাপারে। এমনকি শিল্পায়নও অপরিকল্পিত হয়েছে। আর না হয় কি এমনটি হওয়ার কথা যে শিল্প কারখানা গঠেছে আর নদী দূষণ একসঙ্গে হয়েছে।
আমার তো পরিকল্পনায় থাকা উচিত ছিল নতুন দূষণ প্রতিরোধ করে। আমার ধারণা পৃথিবীর অনেক দেশ হয়তো এরকমই উন্নত হয়েছে, আগে শিল্পায়ন করে নদী দূষণ করেছে, আবার পরে নদী দূষণ প্রতিরোধ করেছে। আমরা হয়তো ওই পর্যায়ে, কিন্তু আমাদের মধ্যে কিছু অনিয়ম আছে, আমাদের মধ্যে কিছু গাফিলতি আছে, এবং সেটির কারণে আমাদের যে পরিকল্পনাগুলো আরও 20 বছর আগে চূড়ান্ত করতে পারতাম, সেটি করতে হতে বা আরও 20 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু আমি মোটেই হতাশ না যে কিছু হচ্ছে না। আমি মনে করি, এবং প্রজন্ম, নিউ জেনারেশন, এই যে দেখুন পুরো আমেরিকার স্ট্রাকচারকে কিছু স্টুডেন্ট থামিয়ে দিল। আমাদের এখানেও কিন্তু আপনি খুব বেশি দূরে যদি না যাই, গণজাগরণ মঞ্চে তো তাই ঘটেছে। আবার দেখবেন আইসিটির একটা রেভলিউশনে কোনো একটা জায়গায় পুরো শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করবে। আমি আমার শিক্ষকদের বলি, মনে রাখবেন, নিজেদেরকে যদি তৈরি না করি, শিক্ষার্থী আপনাকে বাতিল করে দেবে। সেই বলবে যে এই ক্লাসরুমে আমি যাব না। আর আপনি যদি তৈরি হয়ে যান, নতুন প্যাডাগজি, নতুন আইসিটি, নতুন জ্ঞান, নতুন উপকরণ নিয়ে যান, ওর হাতে মোবাইল আছে, আপনি তাকে বুকে অ্যাক্সেস দেন, জার্নাল অ্যাক্সেস। আমি তাকে জার্নাল অ্যাক্সেস দিলাম না, ও তো ইউটিউবে গান শুনবে অথবা অন্য কিছু করবে। তো ওই বিদেশের প্রথমে গেলেই শিক্ষার্থীকে লাইব্রেরি চেনায়, কিন্তু আমি তো 35 লক্ষ শিক্ষার্থীকে আজকেও বুকে অ্যাক্সেস, জার্নাল অ্যাক্সেস দিতে পারি নাই। হতে পারে সে অন্য ল্যাঙ্গুয়েজ বুঝবে না, তাহলে তাকে নতুন টেক্সট, চায়না তো তাই করছে, তাহলে আমাকে তাকে বাংলায় কন্টেন্ট দিতে হবে। আমরা আশা করি সেই জায়গাটা পৌঁছবো, কিন্তু ওই যেটা বললাম যে কাজটি 3 বছরের দরকার, সেটা আমাদের 15 বছর লেগে যাবে। খুব ছোট্ট করে ধন্যবাদ। আমার বিশ্বাস স্যার যে কথাগুলো বলেছেন, যে আমরা যদি অন্তত 5ম শ্রেণী পর্যন্ত একমুখী শিক্ষা চালু করতে পারি, যার মধ্যে বাংলা, ইংলিশ, ধর্ম, নৈতিক শিক্ষা সবগুলো বিষয় থাকবে, তাহলে তাদের একেবারে ফাউন্ডেশন লেভেলটা খুব স্ট্রং হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের জেনারেল এডুকেশনের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণটাকে একসাথে মার্চ করতে হবে, এবং তারপরে যখন তারা উচ্চশিক্ষার জন্য যাবে, যারা মনে করবে তাদের উচ্চশিক্ষা প্রয়োজন তারা সেখানে যাবে, আর যারা মনে করবে তাদের কর্মের প্রয়োজন আছে সেখানে সরাসরি কর্মে যাবে। সো আমরা যদি উচ্চশিক্ষায় ভর্তুকি কমিয়ে প্রাইমারি এবং কারিগরি মাধ্যমিক সহ এই জায়গাটায় যদি ভর্তুকির পরিমাণ বাড়িয়ে তাদেরকে বাস্তবমুখী শিক্ষা দেওয়া যায়, তাহলে চমৎকার হবে। আর আমরা যে খরচগুলো সাধারণত শিক্ষক প্রশিক্ষণের ব্যাপারে দেশে বিদেশে আমরা ব্যয় করি, এই প্রশিক্ষণগুলোকে একটু ভিন্ন প্যাটার্নে নিয়ে আসা যেতে পারে। সেটা হচ্ছে অনলাইনে আমরা প্রশিক্ষণ দিতে পারি। এখন তো সরাসরি হয়তো আপনারা এই স্টুডিওতে আসার আগে হয়তো লক্ষ্য করেছেন, একটা সামনে স্কাউটের ইলেকশন, যারা ভোট চাইতে আসলো, হ্যাঁ, তারা সবাই এসেছে দল বেঁধে 15 জন একসাথে, কিন্তু আমরা কিন্তু জাস্ট ভিডিও কলে ওনাদের সাথে মিটিং সেরে দিয়েছি। হ্যাঁ, সমর্থন দেওয়া বা না দেওয়া সেটা জানানো হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে এই কাজগুলো করার দরকার নাই, অপেক্ষা করার দরকার নাই। সো আমরা যদি সত্যিকার অর্থে দেশকে ডেলে সাজাতে চাই এবং 41 সালের মধ্যে উন্নত দেশ বা স্মার্ট বাংলাদেশ করতে চাই, তাহলে আমাদের সব কিছুতে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, এবং বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে অনেক স্মার্ট। এই মুহূর্তে আমাদের প্রতিদিন 8টা করে অনলাইনে শিক্ষক প্রশিক্ষণ চলে, যেটাই কাউকে ফিজিক্যালি আসতে হচ্ছে না, সকাল থেকে বিকেল পর্যন্ত টানা করে। এবং তাদের উৎসাহ দেখলে আমি আপনাকে অনুরোধ করবো একসময় সংযুক্ত হতে পারেন, যে তাদের উচ্ছ্বাস, বিশেষ করে আমাদের ফিমেল টিচার যারা ঢাকায় এসে করতে পারবে না, সে তার বাড়িতে বসে এবং সবসময় মোবাইল অন করে রাখছে, সে কিন্তু তার ক্যামেরা অন করে তারপরে করছে। অর্থাৎ এটাই আমাদের নিয়ম যে আপনাকে ক্যামেরা অন রাখতে হবে, এবং আসলেও তার শেখার আগ্রহ আছে। সে সারা জীবনে একটা প্রশিক্ষণ পায়নি, সে যখন এরকম একটা প্রশিক্ষণ পায়, আপনি যেটা বলেছেন, মানুষের আগ্রহ আছে, তাকে সার্ভিসটা পৌঁছে দিতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি, পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম কে বাশার এবং প্রফেসর ডক্টর মশিউর রহমান, অসংখ্য ধন্যবাদ আলোচনা নেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল শিক্ষা নিয়ে। অনিয়ম আছে, গাফিলতি আছে, ওনাদের ভাষায় আমি বলছি, পরিকল্পনার অভাব আছে, এবং অপরিকল্পিতভাবেই আসলে আমাদের দেশের অনেক কিছু গড়ে উঠেছে, যদিও আমাদের অর্জনও আছে, সেটাও অনস্বীকার্য। শিক্ষা নিয়ে আলোচনা করতে গিয়ে ওনারা প্রাথমিক শিক্ষাকে একমুখী করবার উপরে জোর দিয়েছেন, কারিগরি শিক্ষার উপরে অনেকে বেশি জোর দিয়েছেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা দরকার, উচ্চশিক্ষার যে আয়তনে পরিসর আমরা করতে চাই সেখানে আরও কীভাবে সীমিত করা যায়, বরং সেটা প্রাথমিক স্তরে বা মাধ্যমিক স্তরে তার জন্যে সেই ব্যয়টা যদি করা যায়, এবং ইন্ডাস্ট্রি একাডেমির মধ্যে একটা সম্পর্ক, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে জব মার্কেট আসলে অ্যানালাইসিস করে আমাদের কোথায় কী দরকার, কোন শিক্ষাটা আমরা দেয়া দরকার, কোন কোন সাবজেক্টগুলো আমাদের থাকা দরকার, সেভাবে একটা সামগ্রিক পরিকল্পনা আমাদের সাজানো দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।